বেঙ্গল। তবে ভিডিও শুরু করার আগে প্লিজ তোমরা আমাদের সাবস্ক্রাইব বাটনে প্রেস করো আর নিচে থাকা বেল অপশনে ক্লিক করে দিও। তো আজকে আমি তোমাদের ইতিহাস পড়াবো। তবে এই ইতিহাস পড়ানোর আগে ক্লাস 10কে বলছি তোমরা তোমাদের সিলেবাসে বা তোমরা তোমাদের বইতে যে যে জিনিসগুলো পাবে সেটা আগে শুনে নাও। প্রথম চ্যাপ্টারে থাকবে তোমাদের ইতিহাসের ধারণা, যেখানে কিনা তোমাদেরকে বেসিক কিছু জিনিস দেওয়া হবে হিস্ট্রিতে, যে কিভাবে এসছে না এসছে এইগুলো। দ্বিতীয় চ্যাপ্টারে থাকবে সংস্কার, যেটার বৈশিষ্ট্য পর্যালোচনা। তৃতীয়তে থাকবে প্রতিরোধ ও বিদ্রোহ। চতুর্থ চ্যাপ্টারে থাকবে সংঘবদ্ধ, তার গোড়ার কথা। পঞ্চম চ্যাপ্টারে থাকবে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত কিছু বিকল্প চিন্তা ও উদ্যোগ। ষষ্ঠ চ্যাপ্টারে থাকবে 20 শতকে ভারতের যে কৃষক, শ্রমিক ও বামপন্থীরা আন্দোলন করেছিল সে বিষয়। সপ্তম চ্যাপ্টারে থাকবে 20 শতকে নারীদের, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের কথা। আর অষ্টম চ্যাপ্টারে থাকবে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকে, যেটা কিনা দ্বিতীয় পর্ব। তো এটাই ছিল তোমাদের সিলেবাস পুরো ইতিহাসে। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে ইতিহাসের ধারণা, যেখানে কিনা তোমাদের ইতিহাসটা কি সেই বিষয় কিন্তু বলা হবে। এবার আসি ইতিহাস কি। ইতিহাস হলো, আমরা প্রত্যেকেই জানি যে মানুষেরা বা বলতে পারো পৃথিবীর ক্ষেত্রেও হতে পারে, পুরনো বা তোমাদের অতীতে করা কাজগুলোকে কিন্তু ইতিহাস বলা হয়ে থাকে। কিন্তু যদি আমরা বইয়ের ভাষায় দেখতে চাই, এই ইতিহাসটা প্রথমের দিকে ধারণা ছিল যে ইতিহাস মানে শুধুই হচ্ছে রাজা রানীর কাহিনী, বা রাজা রানীরা সেই সময় কি স্থাপত্য গড়েছে, কি যুদ্ধ করেছে, এইগুলো। তবে শুধু এখন বর্তমান যুগে যদি আমি বলি, তবে শুধু বলবো যে ইতিহাস মানে রাজা রানীর কাহিনীতে সীমাবদ্ধ কিন্তু নেই। ইতিহাস বিভিন্নভাবে হতে পারে, যেমন কি আমাদের সংস্কৃতির ওপর ইতিহাস হতে পারে, সমাজের ওপর ইতিহাস হতে পারে, খেলাধুলা, খাদ্যাভ্যাস, এগুলো প্রভৃতি জিনিসের উপরে কিন্তু ইতিহাস বা আমরা অতীতের কথা কিন্তু জানতে পারি। তো এই হলো আমাদের ইতিহাসের একটা ছোট করে ধারণা দেওয়া যেতে পারে যে আমরা কিরকম ভাবে কি পড়তে পারি। আচ্ছা, এবার সবার প্রথম আমরা সমাজ সংস্কার সবকিছুর কথা তো জানি, কিন্তু যদি আমরা সবার প্রথম আমাদের যে জিনিসটা ইন্টারেস্টিং থাকে ছোট বড় প্রত্যেকে, সেটা হচ্ছে খেলাধুলা। আর সত্যি বলতে কি বর্তমান যুগে কিন্তু বলতে পারো সবার ক্ষেত্রে খেলাধুলা বা যোগব্যায়াম বিশেষ প্রয়োজন, যেটা কিনা আমাদের স্বাস্থ্য মন কিন্তু দুটোই ভালো রাখে। আর স্বাস্থ্য মন দুটো ভালো থাকলে আমরা বাকি কাজগুলো এমনিই করতে পারবো। তো এই খেলাধুলার ইতিহাস সম্পর্কে আমরা জানতে চাই। আচ্ছা, বলা হয় যে প্রাচীনকালে রাজারা শুধুমাত্র শিকারটাকে বা ধরো কোনো জিনিসকে আন্দাজ করে তীর ছোড়া, এই সমস্ত জিনিসকে কিন্তু মজার ছলে বা খেলাধুলা হিসেবে নিত। তবে আস্তে আস্তে কি হয় বলতো, যখন ধরো বন জঙ্গলে যারা চণ্ডাল বা যারা ব্যাগ এরকম গোষ্ঠীর মানুষেরা থাকতেন, তারাও কিন্তু এই শিকারটাকে হয়তো কখনো কখনো নিজেদের পেশা হিসেবেও নিয়ে নিয়েছিল। এছাড়াও তারা কিন্তু মল্লযুদ্ধ করে থাকতো। এছাড়া এরপর আস্তে আস্তে আমরা তো ক্রিকেট, হাডুডুডু, কাবাডি, তারপরে হচ্ছে তোমার ডাংগুলি, এগুলো সবাই জানি। এই ধরনের বিভিন্ন খেলার আস্তে আস্তে চল কিন্তু হতে থাকে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি মল্লযুদ্ধের কথা। প্রাচীন বাংলায় হিন্দু মেলা 19 শতকের গোড়ার দিকের কথা, যখন কিনা হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়, সালটা হচ্ছে ঠিক 1867 খ্রিস্টাব্দে। সেই সময় কিন্তু মল্লযুদ্ধের পাশাপাশি আরো যোগ ব্যায়ামের কৌশলও কিন্তু হিন্দু মেলায় শেখানো হতো। এই সময় মল্লযুদ্ধে দুজনের বিশেষ নাম পাওয়া যায়, সেটা হচ্ছে যোগেন্দ্রনাথ গুহ, যাকে ডাকনামে একদিন গোবর গুহ বলা হতো, এছাড়াও ফণীন্দ্র কৃষ্ণ গুহ। তো এই দুজনের মল্লযুদ্ধের নাম কিন্তু বিশেষভাবে জনপ্রিয় হয়ে থাকে। এরপরে আসে আমরা ফুটবল খেলার ইতিহাসে। আচ্ছা, ফুটবল খেলার আগে বলি, ফুটবল কিন্তু আমাদের দেশের খেলা নয়, অনেকেই এই জিনিসটা ভুলিয়ে ফেলে। ফুটবল কিন্তু পশ্চিমী দেশের খেলা। এই ফুটবল খেলাটা সাধারণত আমাদের দেশে শুরু করেছিল ইংল্যান্ডে থাকা আর্মিরা বলতে পারে।
আচ্ছা, এই ফুটবল খেলার চল যবে থেকে আমাদের দেশে শুরু হয় তবে থেকে না আস্তে আস্তে আমাদের দেশীয় খেলা, যেমন ধরো হাডুডুডু, ডাংগুলি, এগুলোর প্রবৃত্তি বা কুস্তি, এগুলো কিন্তু আস্তে আস্তে বরাদ্দটা কিন্তু কমে যায়। মানে বলতে পারো এগুলোকে আর সেভাবে কোনো চল ছিল না ফুটবলটা যখন থেকে শুরু হয়। তো এই ফুটবল খেলাকে ঘিরে কিন্তু ইতিহাস রয়েছে। বলা হয় যে ব্যারাকপুর দমদমে থাকা আর্মি ক্যাম্পের ইংল্যান্ডগুলো বা বলতে পারো আর্মি ক্যাম্পে থাকা পশ্চিমী দেশের লোকগুলো কিন্তু প্রথমত এই ফুটবল খেলা শুরু করে। আচ্ছা, আমাদের বাঙালিদের মধ্যে বলতে পারো যে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কিন্তু প্রথমবার ফুটবলে পা ছুঁয়েছিলেন। এই ছিল ফুটবলের ইতিহাস। আচ্ছা, এবার আমরা আসি ক্রিকেট। আমাদের কিন্তু হিউজ ফ্যান ফলোয়ার্স বলতে পারো এই ক্রিকেটের পিছনে দৌড়ে, মানে ঘরে বাইরে সবাই দেখবে সারাক্ষণ ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, ব্যাট বল, মানে ছোট থেকে 80 থেকে মানে 8 থেকে 80, মানে আমরা সবাই যেন ক্রিকেটের পিছনেই পাগল, ক্রিকেটকে ভালোবাসি, এরকম একটা ব্যাপার থাকে। তো এই ক্রিকেটটা যে মেন এসছে কোথা থেকে এবার আমরা যদি বলি, সেটা হচ্ছে ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডে কিন্তু সবার প্রথমে এই ক্রিকেট খেলাটা শুরু হয়েছিল। ভারতবর্ষে যদি আমরা বলি তাহলে ব্রিটিশদের থেকে ক্রিকেট খেলাটা আসে, যখন কিনা ভারতে আমরা জানি যে আমাদের ভারতে ইংল্যান্ড থেকে 200 বছর প্রায় শাসন করেছিল আমাদের দেশটাকে। তো তারাই হয়তো আমাদের দেশে, তাদের থেকে হয়তো আমাদের দেশের লোকগুলো এই ক্রিকেট খেলাটা শিখেছে। আচ্ছা, এই ক্রিকেটে বলি এবার যে কলকাতায় বিদ্যাসাগর কলেজের প্রফেসর ছিলেন বা অধ্যক্ষ ছিলেন শারদ রঞ্জন রায়। তিনি কিন্তু সবার প্রথম ক্রিকেট ব্যাপারটা বা ক্রিকেট খেলার জিনিসটা, বিষয়বস্তুটা কিন্তু সবার প্রথম বুঝিয়েছিলেন। এছাড়াও আমরা ভারতীয়দের বা বাঙালিদের মধ্যে বেশিরভাগই কিন্তু আন্ডার আর্ম বল করত, কিন্তু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ছিলেন যিনি কিনা ওভারহেড বল করেছিলেন। আর পশ্চিমী থেকে আসা এই ক্রিকেট খেলা বলতে পারো যে কলকাতায় যখন শুরু হয়, কলকাতায় সবার প্রথম প্রতিষ্ঠিত হয় কিন্তু ক্যালকাটা ক্রিকেট ক্লাব, যেটাকে সিসি বলা হয়ে থাকে, অর্থাৎ 3টে সি থাকে তার মধ্যে। ক্যালকাটা ক্রিকেট ক্লাব 1792 সালের দিকে এটা প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এছাড়াও শারদ রঞ্জন রায় এই সেম জিনিসটা করার মতো কিন্তু আরেকটা ক্লাব তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা ক্যালকাটা ক্রিকেট ক্লাবেরই বলতে পারো বিপরীত বা কিছুটা ক্যালকাটা ক্রিকেট ক্লাবের মতোই ছিল। তো এটা ছিল আমাদের ক্রিকেট খেলার ইতিহাস। এবার আসি হকি, যেটা এখন হয়তো সেরকম ভাবে হকির চলটা নেই বা উঠে গেছে এরকম কিছু একটা। তো এই হকি খেলার ব্যাপারেও কিন্তু আমাদের দেশ পিছিয়ে ছিল না। রেঞ্জার ক্লাব কিন্তু সবার প্রথমে এই হকি খেলাটাকে তুলে এনেছিল আমাদের প্রত্যেকের মাধ্যমে। আচ্ছা, এবার বলি তোমাদেরকে, এত কিছু খেলার গল্প গেল, সব থেকে যদি বলি মেয়েরাও কিন্তু এই খেলাধুলায় পিছিয়ে ছিল না। পবনদীপ নামে একটি বইতে কিন্তু মেয়েদের খেলাধুলা বা মেয়েদের যে উদ্যান চর্চা, জল ক্রিয়া, এগুলোর বিষয়েও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। তো এটা গেল আমাদের খেলাধুলার ইতিহাস। আচ্ছা, শুধু খেললে দুললেই হবে? খেতে হবে না, আমাদের সাথে সাথে তো খাদ্যাভ্যাসেরও প্রয়োজন খেলাধুলার সাথে, দৈনন্দিন জীবনের সাথে। তো এই খাদ্যাভ্যাসে কিন্তু আমরা অনেক ইতিহাস জানতে পারবো। কিরকম? বলা হয় যে আদিম মানুষরা শুধুমাত্র গাছের ফল মূল পেড়ে খেত, পাতা অনেক সময় খেত, কিংবা যেটা আমরা বেশি জানি যে ফল বীজ, এগুলোই খেত বেশিরভাগ। কিন্তু বলা হয় যে পুরোনো পাথরের যুগে মানুষ যখন পাথরের অস্ত্রশস্ত্র বানাতে শেখে, তখন কিন্তু মানুষ শিকার করত। সবার প্রথম কিন্তু তখন খেত জানো কাঁচা মাংস, পশু পাখি থেকে কাঁচা মাংস তারা খেত। তারপরে যখন আগুনের ব্যবহার জানলো, তখন কাঁচা মাংসটাকে পুড়িয়ে ঝলসে খেতে লাগলো। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আদিম মানুষ থেকে আজকে আমরা যে পরিণত মানুষে পরিণত হয়েছি বা নতুন মানুষে আধুনিক মানুষে এসেছি, তো আমাদেরও কিন্তু খাদ্যাভ্যাসের একটা বিশাল বড় ইতিহাস রয়ে গেছে। তো এই ইতিহাসটা আমি যদি বলতে চাই তাহলে কিরকম ভাবে চেঞ্জেস এলো তোমাদের তো একটু একটু করে বললাম। তো এইভাবে আস্তে আস্তে কি হয়, মানুষ এবার
ফলমূলের পাশাপাশি যখন মাংস খেতে শুরু করে তখন বিভিন্ন ধরনের চাষবাসও আস্তে আস্তে শুরু করে। ধান, গম, যব, মিলেট, ভুট্টা এই সমস্ত জিনিসের চাষবাস শুরু করে। তো এই সমস্ত জিনিস কিন্তু আস্তে আস্তে তাদের খাদ্য তালিকায় কিন্তু ঢুকে যায়। এটা ছিল আমাদের খাদ্যাভ্যাসের ইতিহাস। এবার আমরা আসি শিল্প চর্চা। শিল্প মানে শুধু হাতে কিছু লোহার জিনিস বানানো এরকম কিছু নয়। তো এই শিল্প চর্চারও বিশেষ একটা দিক আমরা দেখতে পাবো। কিরকম বলতো? সঙ্গীত, নৃত্য, নাট্য এই সমস্ত জিনিস। আচ্ছা, এবার বলি কেন এই শিল্প জিনিসটার কোথায় কি গুরুত্ব। শিল্প মানে কিন্তু সৃষ্টি। চাইলে তুমিও সৃষ্টি করতে পারি, আমিও সৃষ্টি করতে পারি বিভিন্ন ভাবে বিভিন্ন সময়। কিন্তু এই সৃষ্টি জিনিসটা থেকে কিন্তু শিল্প জিনিসটাও আসে আস্তে আস্তে। সঙ্গীত, প্রথমে মানুষ যখন সঙ্গীত জানে কেমনি করে দুটো হাতে তালি দিয়ে বা দেখতো যে কোনো জিনিসের সাথে কোনো জিনিস ঠুকলে একটা ঠুম করে আওয়াজ সৃষ্টি হয়। তো এই আওয়াজ থেকে আস্তে আস্তে মানুষেরা বিভিন্ন ধরনের টিউনিং বা বিভিন্ন ধরনের সুর, তাল এই সমস্ত জিনিস কিন্তু করতে থাকে। এইভাবে আসে কিন্তু আমাদের জীবনের সঙ্গীত বা গান। আচ্ছা, তোমরা সবাই জানো আকবরের থাকা মানে সম্রাট আকবরের সভায় থাকা তানসেন নামে একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তার বাদ্যযন্ত্র দিয়ে বলা হয় নাকি তিনি যখন সুর তুলতেন বা গান গাইতেন নাকি হঠাৎ বৃষ্টি না হলেও সেই সময় কিন্তু মেঘ থেকে তিনি চাইলেন বৃষ্টি কিন্তু নামাতে পারতেন। তো এরকমই বজ্রবিদ্যুৎ বলো কিংবা আমাদের আশেপাশে মেঘ যখন গর্জন করে এই সমস্ত জিনিস মানুষ কিন্তু শুনে শুনে আমাদের মধ্যেও বা সেই সময় আদি মানুষের মধ্যেও কিন্তু সঙ্গীত ব্যাপারটা চলে এসেছিল। এবার বলি নাটক। এই নাটকের সূত্রপাতটা হয় কিরকম ভাবে। আচ্ছা, আমরা সবাই জানি মানে সব ক্ষেত্রেই দেখবে যে আস্তে আস্তে কি হয়, বিভিন্ন পৌরাণিক গল্পগুলো দেখবে যে ইন্দ্রের সভায় অনেক নর্তকী বা নর্তকে নাচ করছিল, হঠাৎ করে অসুর চলে এলো, অসুররা বেশ তছনছ করতে লাগলো সবকিছু। এরকম অনেক ধরনের আমরা গল্প পেয়ে থাকি। তো এই গল্পগুলো থেকে আস্তে আস্তে কিন্তু আমাদের এই নাটক জিনিসটা চলে এসছে। অর্থাৎ কিনা নিজের মুখে কথা বলে বা অঙ্গভঙ্গি দিয়ে এই সমস্ত জিনিসকে মানুষ কি করতো, তুলে ধরতো বা ফুটিয়ে তুলতো, নিজেদের গল্পের আকার দিত। তো এইভাবেই নাটকের জিনিসটা কিন্তু চলে এসেছিল। আচ্ছা, বলা হয় যে বেদব্যাসের মহাভারতে নাকি ইন্দ্রদেবের সভায় যে নর্তকীরা বা নর্তকের নাচ করেছিলেন তার কিন্তু একটা ছোট্ট কাহিনীও উল্লেখ থাকে। আচ্ছা, এবার আসি পাণিনির লেখা অষ্টাধ্যায়ী গল্পে দুজন নাট্যকারের নাম পাওয়া যায়। একজন হচ্ছেন শিলালীন ও আরেকজন হচ্ছে কৃষাসুর। আচ্ছা, এইরকম নানান ধরন থাকে। এছাড়া ভরতের লেখা নাট্যশাস্ত্রে কিন্তু রঙ্গমঞ্চের কথাও উল্লেখিত আছে। এছাড়াও আমাদের নতুন নতুন যে নাট্যকাররা রয়েছেন তাদের বিভিন্ন নাটক তো আমরা দেখতেই পারি বা তাদের লেখা বিভিন্ন জিনিসে আমরা সমস্ত কিছু পেয়ে থাকি। আচ্ছা, এবার আসে চলচ্চিত্র মাধ্যম। তো এই চলচ্চিত্র মাধ্যমটা সবাই আজকাল খুব পরিচিত, সবাই খুব ফিল্ম দেখে, সে ওয়েব সিরিজ হোক কিংবা ইউটিউবে বলো ছোটখাটো কোনো স্টোরি লাইন হোক কিংবা ধরো টিভিতে, থিয়েটারে গিয়ে বা আমাদের সিনেমা হলে গিয়ে কিন্তু এই সবাই সিনেমা ব্যাপারটা দেখে বা চলচ্চিত্র জিনিসটা সবাই দেখে। তো এই চলচ্চিত্রটা এলো কোথা থেকে? বলা হয়েছে প্যারিসে থাকা হোটেল ডি ক্যাফেতে দুজন ছিল, দুই ভাই বলতে পারো, তারা ছিলেন, তারাই সবার প্রথম কিন্তু এই চলচ্চিত্র ব্যাপারটাকে সিনেমাটাকে নিয়ে এসেছিল আমাদের মধ্যে। আচ্ছা, তাদের নাম হলো অগাস্ট লুমিয়ের এবং লুই লুমিয়ের। তো এদের দুজনের মাধ্যমে কিন্তু আমাদের কাছে চলচ্চিত্র জিনিসটা চলে এসেছে। ভারতবর্ষে যখন প্রথমে চলচ্চিত্র ব্যাপারটা আসে তখন তার নাম থাকে হচ্ছে বায়োস্কোপ, যেটাকে বলা হতো বাংলায় যদি বলি সেটা হচ্ছে ছবি। আচ্ছা, তো এইভাবে আমরা চলচ্চিত্রের ইতিহাস কিন্তু দেখতে পাই। আচ্ছা, তোমরা সবাই জানো কি প্রথম প্রথম যখন চলচ্চিত্র শুরু হয় তখন কিন্তু মানুষের মুখে কথাই বলতো না, তখন মুখে কথা বলা চল ছিল না সেরকম ভাবে। লাইক বলতে পারো যে তোমরা যেমন ধরো চার্লি চ্যাপলিনে দেখেছো যে তিনি
কথা বলতেন না, শুধুমাত্র অ্যাক্টিং দিয়ে চোখ মুখ কাঁপিয়ে তিনি কমেডি করে শুধুমাত্র, বা তাদের সাথে যারা থাকতো তারা সবাই যেন, আমাদেরকে বললাম চার্লি চ্যাপলিনে কিন্তু এই অবাক চলচ্চিত্র বলতে পারো, শুধু হাত পা দিয়ে শুধুমাত্র কথা হতো, তারপরে আস্তে আস্তে আসে সব্বাক চলচ্চিত্র। আচ্ছা, বলা হয় যে রাজা হরিশ্চন্দ্রের যে একটা ফিল্ম ছিল বা চলচ্চিত্র ছিল, সেটা কিনা অলিম্পিয়ায় দাদা সাহেব ফালকে থিয়েটারে সবার প্রথম প্রদর্শিত হয়েছিল। এছাড়াও আমরা জানি বাঙালিদের মধ্যে সত্যজিৎ রায়ের ভূমিকা তো বিশেষ উল্লেখযোগ্য আছে ভারতীয় চলচ্চিত্রের কাছে, কারণ তিনি প্রথম ভারতীয় যিনি কিনা অস্কার পুরস্কার এনে দিয়েছিলেন চলচ্চিত্র জগতে আমাদের ভারতবর্ষে। এছাড়াও ঋত্বিক কুমার ঘটক তো বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি আছেনই আমাদের কাছাকাছির জন্য। তো এটা গেল আমাদের চলচ্চিত্রের ইতিহাস। এবার আমরা বলি পোশাক আশাকের ব্যাপারে। আচ্ছা, পোশাক আশাক ব্যাপারে বলতে গেলে প্রথমেই আমরা সবাই জানি যে হয়তো অনেকেই বলবে আদিম মানুষেরা প্রথমে তো পোশাক আশাক পরতোই না, এরকম ছিল। তারপরে আস্তে আস্তে তারা কি করলো, গাছের ছাল পাতা এই সমস্তকে তারা পোশাক হিসেবে ব্যবহার করত। তারপরে আস্তে আস্তে কি হলো, যখন তারা সুতোর কাজ শিখলো, বা পুরোনো পাথরের যুগে ধরো তারা গাছের ছাল পোশাক পরতে শিখলো, তো আস্তে আস্তে যখন আধুনিক মধ্যপ্রস্তর যুগ বা আধুনিক যুগে আসতে থাকে, তখন তারা যখন সুতোর কাজটা জানলো বা সুতো দিয়ে যদি তারা কাপড় কিছু বুনতে পারলো, তখন তারা কিন্তু আস্তে আস্তে শাড়ি বা পোশাক আশাকের ব্যাপারে কিন্তু চলে গেল। এর সাথে সাথে গয়নার ব্যাপার তো ছিল। তো এই পোশাক আশাক কিন্তু বিশেষত জলবায়ুর উপর নির্ভর করে পৃথক পৃথক ভাবে কিন্তু সমস্ত জায়গায় আস্তে আস্তে আলাদা আলাদা হয়ে গেছে, কোনো একটা জায়গায় শুধুমাত্র একই রকম নেই। যদি তোমরা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে দেখতে চাও, ভারতবর্ষে কিন্তু প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা রাজ্যে কিন্তু আলাদা আলাদা রকমের পোশাকের কিন্তু বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি, যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে থাকো তো। আচ্ছা, এবার আমরা বলবো যেটা, যে রাজা মহারাজাদের ক্ষেত্রেও কিন্তু প্রাচীনকালে বিশেষভাবে লক্ষ্য করা যেত। কেন লক্ষ্য করা যেত বা কিভাবে দেখবে, তোমরা যদি আমি তোমাদের উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, যদি এখনকার যুগে বলতে চাই, তোমাদের কাছে খুব ফেমাস হয়তো ফিল্ম হবে রাজা রানীদের নিয়ে, যেরকম ধরো বাজিরাও মাস্তানি, তারপর আলাউদ্দিন খলজিকে নিয়ে যেটা হয়েছিল পদ্মাবত, এই সমস্ত ধরনের দেখবে বইতে দেখায় যে রাজাদের পোশাক কিন্তু একরকমের ছিল, রানীদের পোশাক আরেক রকম ছিল। আবার রাজা রানী যারা সহকর্মী ছিল তাদের পোশাকও কিন্তু আলাদা আলাদা ছিল। তো এগুলো তো প্রাচীনকালের ইতিহাস নিয়ে তৈরি একটা বই, তো এইখানে এরকম আলাদা আলাদা পোশাক কিন্তু লক্ষ্য করা গেছে। এছাড়াও যদি তোমরা সাপ যে বা নাগ নাগিনীদের যেখানে বইগুলো দেখবে, ওখানে দেখবে ব্যাধেরা এক রকমের পোশাক আশাক পরে আছে, আবার গ্রামে থাকা মানুষগুলোর আরেক রকমের পোশাক আশাক আছে, সাঁওতালদেরও আলাদা আলাদা পোশাক আশাক থাকে, মন্ত্রীদেরও এমনি আলাদা আলাদা থাকে। তো এইভাবে পৃথক পৃথক ভাবেও কিন্তু আমরা ইতিহাসের থেকেও কিন্তু পোশাকের একটা বিশেষ গুরুত্ব বা পোশাকের যে একটা ইতিহাস রয়েছে, কিভাবে কিরকম ভাবে এসছে, এই ধরনের কিন্তু আমরা বিভিন্ন ইতিহাস জানতে পারি। এবার আমরা আসবো যানবাহনের ক্ষেত্রে। প্রথমে বলি, সবার প্রথম কিন্তু মানুষে একদম আদিম যুগে আমরা কিন্তু ট্রাক, বাস, প্লেন কিংবা ট্যাক্সি এগুলো কিন্তু কোনোটাই আমাদের ছিল না। মানুষ কি করতো জানো, নদীতে বা বন্যা যখন হতো, গাছের যে গুড়ি ভেঙে যেত বা ডাল ভেঙে যেত না, সেগুলোকে ধরে বাঁচবার উপায় খুঁজতো। অনেকে কি করতো বলতো, ওই গাছের ডালগুলোকে কি করতো, গাছের যে ছাল হয় বা মোটা দড়ি দিয়ে বেঁধে বেঁধে নৌকা তৈরি করতো, নৌকার মতো একটা ডোঙা আর কি তৈরি করতো, যেটা কিনা তারা নদী পারাপার হতে পারতো। তো এইরকম ভাবে কিন্তু আমাদের যানবাহনের শুরুটা হয়। এবার আসি মানুষের, এবার বলবে যদি সেরকম শুধু হতো তাহলে তো নৌকা ডিঙে থাকতো, এই বাকি যানবাহনগুলো এলো কি করে? শুধু এই নৌকা ডিঙিতে মানে ডালপালা দড়ি এগুলো ইউজ করা হতো সেরকমটাও নয়, মানুষ কিন্তু যানবাহন হিসেবে পশুদেরকেও পোষ মানিয়েছে। গাধার পিঠে, উটের পিঠে এরা কিন্তু সেই জিনিসটাকে ব্যবহার করতো। যদি বলো কেমনি উটের পিঠে, আমরা দেখবো রাজস্থান গুজরাটে যদি মরুভূমি এলাকা যাই, এখনো কিন্তু উটটা যানবাহন হিসেবে কিন্তু চল রয়ে গেছে। তোমরা জানো সবাই, উটকে কিন্তু মরুভূমির জাহাজও বলা হয়ে থাকে। তবে বলা হয় যে নতুন পাথরের যুগে মানুষ যখন কাঠের গুঁড়িটাকে নাকি কাট কাটতে কাটতে দেখেছিল কি গুঁড়িটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে, বা লম্বা করে ধর এমনি আড়ে করে রাখলো, ওটা এগিয়ে গেল,
তো ভাবলো মানুষ এটা এগালো কি করে, তাহলে এটাকে যদি লাগিয়ে আমি কোনো কাজে লাগাতে পারি তাহলে কিরকম মজা হয়। তো মানুষ যখন দুটো ধরো কাঠের গুঁড়ি দিল, মধ্যেখানে একটা পাটাতন দিয়ে দিল, তো এরকম ভাবে কিন্তু একটা গাড়ির মতো কিছু জিনিস তারা তৈরি করলো। সেখানে সেই জিনিসটাকে কি করতো, মালপত্র নিয়ে যেতে বা এক জায়গা থেকে আরেক জায়গায়, আমরা জানি মানুষ প্রথম যাযাবর ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত জিনিসপত্র, সেইগুলোর জন্য কিন্তু ব্যবহার করে থাকতো। এছাড়াও আমরা জানি যানবাহন হিসেবে অনেকে গরুর ব্যবহারও করেছে, গরুর গাড়ির চলও কিন্তু আমাদের রয়ে গেছিল প্রায় অনেক বছর ধরে। এছাড়া পালতোলা নৌকা, পালকি, তারপরে যেন কলকাতায় বলা হয় যে মধ্য ইউরোপীয় সময় বা মধ্যভাগ যখন হয়তো আমাদের দেশটা সবে স্বাধীন পাইও নি বা অনেক আগের কথা বলছি, তখন যেন বলা হয় যে কলকাতাতে, শুনেছি আমি এটা, যে ঝুড়িতে করে নাকি মানুষদেরকে বয়ে নিয়ে যেত একদল লোক, এরকমও নাকি দেখা গেছে। তো এরকম ভাবে ইতিহাসটা আমাদের চলে এসছে যানবাহনের ক্ষেত্রে। এরপরে আস্তে আস্তে যদি আমরা বলি তাহলে বলবো, আচ্ছা আমরা যদি বলি যে কিভাবে এই পিচ রাস্তাটা শুরু হলো, বা এই যে পিচ ঢালাই করা রাস্তা যেখান থেকে কিনা গাড়ি ঘোড়া যাতায়াত শুরু করলো, বলা হয় যে 1811 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের টেলফোর্ট ও ম্যাকডাম বলে দুজন ছিলেন যারা কিনা পিচ রাস্তা বা পিচের সড়কের ব্যবহারটা সবার প্রথম শুরু করে। এছাড়াও আমরা জানি যে 1814তে জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিন কিন্তু চালিয়েছিল, বাষ্পচালিত রেল ইঞ্জিন, যেখানে কিন্তু স্টিম ছিল, যেটা ছিল আমাদের রেলগাড়ি আমরা বলতে পারি সবার প্রথম। এছাড়াও 1815তে ফুলটন নামে একজন বাষ্পীয় পোত বা স্টিমার লঞ্চ করে বা আবিষ্কার করে। এরপরে আস্তে আস্তে উড়োজাহাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহনের সূত্রপাত কিন্তু শুরু হয়ে গেছিল। এটা আমরা জানলাম যানবাহনের ইতিহাস সম্পর্কে। এবার আমরা বলি দৃশ্যশিল্পের ইতিহাস। তো এই দৃশ্যশিল্পের ইতিহাসটা কি, নাকি ছবি আঁকা ও ফটোগ্রাফি। ছবি আঁকা ফটোগ্রাফির ব্যাপারটা কোথা থেকে এলো? অনেক সময় কি হতো জানো, অনেকে ছিলেন যারা কিনা বিভিন্ন ধরনের দেখবে যে ছবি এঁকে এঁকে পড়াতেন বা বোঝাতো যে কিভাবে স্টোরিটা যাচ্ছে। একটা পাখি উড়ে গেল, ওটাকে স্টেপ বাই স্টেপ করে কিন্তু তারা এঁকে এঁকে বোঝাতো, এমনি ছবি এঁকে এঁকে। আবার অনেকে এক একটা দুটো ছবি এঁকে এঁকে কিন্তু পুরো ঘটনা বা পুরো কাহিনীর বর্ণনাও করে দিতে পারতেন। তো এইভাবে ছবি আঁকা বা ফটোগ্রাফি জিনিসটা কিন্তু আমাদের মাঝখানে চলে এসেছিল। এবার আমরা বলবো কিভাবে এলো, বা আমাদের ভারতবর্ষে এই ছবি আঁকা বা ফটোগ্রাফির স্থানটা কোথা থেকে এসছে যদি আমরা বলি, আমরা জানি আমরা ভারতবর্ষে কিন্তু প্রচন্ড পরিমাণে বেশিরভাগ লোক এখন আছেন যারা কিনা বিশাল ধার্মিক। চন্দ্র, সূর্য, তারা, গাছপালা প্রভৃতি নিয়ে কিন্তু তারা পড়ে থাকে। তারা কি করতো না, ছোট ছোট করে চেষ্টা করতো একটা ইমাজিনারি বা বলতে পারো কোনোভাবে একটা যদি কল্পনা আঁকা যায় বা কল্পিত করা যায় কোনো জিনিসকে, তো সেই জিনিসটা কিরকম, তো তারা সেইভাবে কিছু আঁকার চেষ্টা করতেন বা কল্পনা করার চেষ্টা করতেন, সেই দিয়ে কিন্তু তারা নতুন নতুন গল্পর আবিষ্কার করেছিল। তো এইভাবে জীবজন্তুর ছবিও কিন্তু তারা যখন আঁকতো বা কিছু দেখে বলতো জীবজন্তুর ছবি এঁকে বা তীর দিয়ে যে এটাকে আজকে মারতে হবে বা আমরা মেরেছি, কিংবা যখন মানুষের কথা বলতে জানতো না তখন তারা না ছবি এঁকে এঁকে নিজেদের মনের ভাবটাকে বা নিজেরা কি বলতে চায় সেই জিনিসটাকে কিন্তু প্রকাশ করতো। তো এইভাবেও বলতে পারো ছবি আঁকার ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য নয়, আজকে হয়তো অনেকে এটাকে পেশা হিসেবে নেয়, কিন্তু কোনো এক সময় ছিল যেখানে কিনা মানুষ মনের ভাব প্রকাশে কিন্তু এই ছবি আঁকা ব্যাপারটাকে নিয়ে এসেছিল। আচ্ছা, এবার আমরা বলি কি, আমরা দেখব মন্দিরের চার দেওয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকে, কবরস্থানের চার দেওয়ালেও ছবি আঁকা থাকে। আবার অনেকে কবরস্থানে কবরের ওপর যখন যে স্ল্যাবটা করে তার উপরেও কিন্তু বিভিন্ন ধরনের ছবি, ফুল, পাখি বা গাছপালার ছবি কিন্তু এঁকে দেয়। তো এইভাবে ছবি আঁকার ব্যাপারটাকে নিয়ে যখন আস্তে আস্তে নস্টালজিক বা আস্তে আস্তে কিন্তু পুরাতন বা পুঁথিগত মাধ্যমেও কিন্তু ব্যাপারটা ব্যবহার হতে থাকে। তো এটা গেল আমাদের ছবি আঁকার ব্যাপার। আচ্ছা, ছবি আঁকার আরো কিছু বলি, যদি বৌদ্ধদের সারনাথ সাঁচির যে স্তূপ বা
বা বৌদ্ধদের যে বিহারগুলো ছিল না, সেখানে বৌদ্ধদেবের নানা কলা কুশলীর কথা কিন্তু ছবি আঁকার মাধ্যমে কিন্তু প্রকাশিত ছিল। তো এটা আমরা ছবি আঁকার বা দৃশ্যশিল্পের ব্যাপারে আমরা জানি। এবার যদি আমরা বলি স্থাপত্যের ইতিহাস, এই স্থাপত্যের ইতিহাসটা কি? আমরা ভারতবর্ষে বিভিন্ন ধরনের স্থাপত্য কিন্তু লক্ষ্য করতে পারি। সাঁচি ও সারনাথের বৌদ্ধ স্তূপ ধরে নাও, কিংবা ধরে নাও বলতে পারো যে কুতুব মিনার, এছাড়াও বিভিন্ন ধরনের মসজিদও রয়েছে যেগুলোকে কিনা স্থাপত্য হিসেবে আমরা গ্রহণ করতে থাকি। এছাড়াও শুধু আমাদের দেশ বলে নয়, মিশরের পিরামিড কিন্তু স্থাপত্যের এক বিশাল বড় নিদর্শন। পিসার হেলেনা যেটা আছে, হেলেনা মিশর বা পিসার যেটা আছে, হেলেনা যেটা হালকা হেলে থাকে, সেগুলো কিন্তু স্থাপত্যের একটা বিশাল বড় নিদর্শন হিসেবে আমরা লক্ষ্য করতে পারবো। এই স্থাপত্যে কি হতো জানো? যেগুলো পিরামিডগুলো, সেগুলোর ভেতরে কবরস্থান মানে কবর যেমনি থাকতো, মামি যেটাকে বলে মামি থাকতো, ওটার মধ্যে বিভিন্ন ধরনের জিনিস গয়না গাটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এছাড়াও কি হতো, যেমনি ধরো কুতুব মিনার, এগুলো কুতুব মিনারের মতো মিনার যেগুলো ছিল বা চার মিনার, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের মসজিদগুলো, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মহারাজেরা বা কোনো রাজারা কিন্তু শুধুমাত্র নিজেদের শখের জন্য বা আমি এটা করেছি বা আমার নিজের নাম রাখার জন্য অনেকে করে গেছে, সেরকম কিন্তু অনেকেই ছিল যারা কিনা ধরো শুধুমাত্র নিজেদের জন্য নয়, বাকিদের কথা ভেবে বা তাদের হয়তো আত্মীয় পরিজনদের কথা ভেবেও কিন্তু করেছেন। স্থাপত্যের নিদর্শনের ক্ষেত্রে আমি শুধুমাত্র এটাই বলবো। তো এরপরে আসি স্থানীয় ইতিহাস। প্রত্যেকটা জায়গা বা প্রতিটা অঞ্চলেরই কিছু কিছু নির্দিষ্ট ইতিহাস লক্ষ্য করা যায়, সেগুলোকে স্থান ভেদে বা সেই জায়গার জন্য কিন্তু স্থানীয় ইতিহাস হিসেবে চিহ্নিত করা হয়। স্থানীয় ইতিহাসের ক্ষেত্রে তোমাদেরকে বললাম কোনো জায়গার ইতিহাস বা কোনো স্থানের যদি বলা হয় সেই সমস্ত স্থানের ইতিহাসের কথা। তো এরকম এসে আমরা কয়েকজনের লেখা সম্বন্ধে জেনে নিই। সতীশচন্দ্র মিত্রের লেখা যশোর ও খুলনা জেলার ইতিহাসে কিন্তু যশোর ও খুলনা সম্বন্ধে আমরা জানতে পারি। ঠিক তেমনি সুধীর কুমার মিত্রের হুগলি জেলার ইতিহাস সম্পর্কে জানা যায়। আর রাধা রামমোহন সেনার পাবনা জেলার ইতিহাস সম্পর্কে কিন্তু বিশেষভাবে একটা তথ্য বা বিশেষভাবে লিখে তারা বই রচনা করেছিলেন। এবার আসে শহরের ইতিহাসের কথা। এই শহরের ইতিহাস ক্ষেত্রে বলতে যদি যাই, আমরা জানবো যে স্থানীয় ইতিহাস যেটা আছে সেটার সাথে কিন্তু শহর বিশেষভাবে বা ওতপ্রোতভাবে জড়িত। ভারতবর্ষে বলে নয়, পুরো পৃথিবীতে বিভিন্ন ধরনের শহর আছে এবং এই বিভিন্ন শহরগুলো কিন্তু আলাদা আলাদা ইতিহাস আমরা লক্ষ্য করতে পারি। যেমনি ধরো আমরা যদি আমাদের ভারতবর্ষের দিক থেকে বলতে চাই, তাহলে আমরা জানবো আগ্রা, দিল্লি, লখনৌ, এগুলো সমস্তই কিন্তু ঐতিহাসিক শহর হিসেবে চিহ্নিত আছে। আবার যদি আমরা আমাদের শহর কলকাতার কথা বলে থাকি, তো এই কলকাতাও কিন্তু আমরা জানি যে 3টে গ্রাম নিয়ে কিন্তু এই কলকাতা শহরটা কিন্তু তৈরি হয়েছিল। তো এই হলো আমাদের কলকাতার ইতিহাসের কথা। আচ্ছা, এবার আমরা যদি বলি এই যে শহরের ইতিহাস, এর সম্পর্কে আমরা কোথা থেকে জানবো না, ডক্টর দিলীপ কুমার চক্রবর্তী রচিত দ্য অ্যানথ্রোপোলজি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, যেখান থেকে এই বইটা থেকে কিন্তু আমরা শহরের ইতিহাসের কথা জানতে পারি। আচ্ছা, যেখানে ভারতবর্ষের সমস্ত শহরের কথা জানা যায়। এছাড়া জেইস দবে রচিত ইমমর্টাল ইন্ডিয়া নামে 3 খণ্ডের একটা বই আছে, যেখানে ভারতবর্ষের কথাও কিন্তু বিভিন্ন শহরের কথা উল্লেখ করা রয়েছে। এছাড়া ডক্টর অনিরুদ্ধ রায় রচিত মধ্যযুগের নগর বলে যেখানে যে বইটি রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আমরা নগরের বৈশিষ্ট্য বা মধ্যযুগের নগর কেমনি ছিল সেই সম্বন্ধে জানতে পারি। আচ্ছা, আগে আমরা যদি বলি নগরের কথা বা শহরের কথা, তো আইডিয়াল হিসেবে আমরা বলতে পারি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় যে নগর গড়ে উঠেছিল তার কথা, বা সিন্ধু সভ্যতার নগরের কথা। বলা হয় নাকি হরপ্পা মহেঞ্জোদারোতে আমরা যেমনি এখন 2-3 বাড়িতে থাকি, সেখানে নাকি সেই সময় 2-3 বাড়ির ব্যবহার ছিল। তারা নাকি বিশাল বড় বড় শস্যাগার বানাতো, বিশাল স্নানাগারও তারা নাকি রেখেছিল। আবার সেই সময় নাকি মেয়েদের স্নানাগার আবার ছেলেদের স্নানাগার আলাদা আলাদা পৃথক পৃথক থাকতো। এছাড়াও কিন্তু
তারা প্রথম নগর ছিল যেখানে কিনা পোড়া ইটের ব্যবহার সর্বপ্রথম শুরু হয়েছিল, যেটা সিন্ধু সভ্যতার হরপ্পা মহেঞ্জোদারো নগরে আমরা লক্ষ্য করতে পারি। বলা হয় যদি আধুনিক সভ্যতার মডার্ন সিটি বা মডার্ন শহর কিন্তু বলা যায় সেই সমস্ত হরপ্পা মহেঞ্জোদারোয় থাকা নগরগুলিকে। এবার আমরা আসি সামরিক বাহিনী বা সামরিক ইতিহাসের কথা। আগেকার দিনে রাজারা যুদ্ধ বিগ্রহ করতো, এই কথা সবার জানা আছে। তারা নিজেদের রাজ্যটাকে বাড়ানোর জন্য অন্য রাজ্যেও যেত যুদ্ধ করার জন্য, যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতো। আবার অনেকে কি করতো, বিবাহ আর যুদ্ধ এরকম দুটো অপশন বেছে নিত। রাজা রানী মানে রাজা অন্য রাজা তার কন্যার সাথে বিয়ে দিলে ভালো, নয়তো যুদ্ধ করে তার সাথে পরাজিত করে তার সাম্রাজ্য সম্পত্তি সমস্ত লুট করা হতো। তো এই সামরিক বাহিনীর ক্ষেত্রে কিন্তু নতুন সভ্যতার যুগেও কিন্তু রয়েছে। শুধুমাত্র রাজা রানীর তরফ থেকে গেলে আমরা দেখবো না, আমরা জানি কি গোষ্ঠীতে যে দ্বন্দ্ব হতো বা দল হতো সেখানেও কিন্তু সামরিকদের প্রয়োগ রয়েছে, সামরিক বাহিনী। এছাড়াও আমরা জানি আজকাল বিভিন্ন দেশে, শুধু আজকাল বলে নয়, আমাদের অনেক যুগ আগে থেকেই আমরা জানি যে আমাদের দেশের সেনাবাহিনীরা রয়েছে, তারা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র কিন্তু ব্যবহার করে থাকে। তো এই সামরিক বাহিনীর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তারা বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার করত। যেমন ধরে নাও, এখন যদি গুলির ব্যবহার করে থাকে, সেই সময় তলোয়ারের ব্যবহার করত। নিজেদের প্রতিরক্ষা করার জন্য ঢাল ব্যবহার করত, বল্লমের ব্যবহার করত। এবার যদি আমরা আধুনিক যুগে আসি, কামান, বন্দুক, গোলা এই সমস্ত জিনিস কিন্তু তারা ব্যবহার করে থাকতো। এছাড়াও যদি আমরা একটু আবার ধরো পুরাতন যুগে যদি যাই, একদম পুরনো যুগে তারা কিন্তু তীর ধনুক যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করেছিল। তো এইভাবে কিন্তু আমরা একটা সামরিক বাহিনী স্ট্রাকচার বা সামরিক বাহিনীর ইতিহাস আমরা পেয়ে যেতে পারি। এরপর যদি আমরা বলি পরিবেশের ইতিহাসের কথা, আমরা জানি শুধুমাত্র আগে যদি আমরা বলতে চাই একদম পৃথিবীতে গাছপালা চতুর্দিকে ভর্তি ছিল, তারপরে আস্তে আস্তে যখন কিনা পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হলো, আবহাওয়ার পরিবর্তন হলো, তখন আস্তে আস্তে কি হলো, পরিবেশেরও পরিবর্তন ঘটলো। অনেক জায়গায় মরুভূমির সৃষ্টি হলো, আবার পাহাড়ি এলাকার আরেক রকমের পরিবেশের সংকেত দেখা গেল, আবার একদম জনভূমি এলাকার আরেক রকমের পরিবেশ, জনবিরলে আর অন্য রকমের পরিবেশ। কিন্তু এই পরিবেশের কিন্তু অনেকটা পরিবর্তনে কিন্তু অনেকভাবে লক্ষ্য করা গেছে, যেগুলোকে আমরা ইতিহাসের পাতাতেও লক্ষ্য করে থাকবো। বলা হয় যে ডাক্তার শুভেন্দু গুপ্তের রচিত প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা নামক গ্রন্থটি থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিবেশের ইতিহাসের কথা আমরা জানতে পারবো। এছাড়া মহেশ রঙ্গারাজন বা রঙ্গরাজনের এবং রামচন্দ্র গুহ ও ডক্টর ইরফান হাবিবের লেখা বিভিন্ন ধরনের গল্প থেকে বা বিভিন্ন ধরনের পরিবেশ চিন্তাধারা থেকে বা বই থেকে কিন্তু আমরা পরিবেশের ইতিহাসের কথা সম্পর্কে জানতে পারবো। এবার আসে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদদের কথা বা বিজ্ঞান প্রযুক্তি যদি আমরা বলি। আচ্ছা, এবার আমি বলি বিজ্ঞান প্রযুক্তি বা আমরা জানি যে আমরা সবাই প্রথমে একদম আমাদের খুব বাজে ধারণা ছিল যে সূর্য হয়তো পৃথিবীকে গোল গোল করে ঘুরে বেড়াচ্ছে বা পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে, কিন্তু এই জিনিসটা কিন্তু ভারতীয়দের মধ্যে সবার প্রথম আর্যভট্ট কিন্তু আস্তে আস্তে এই ধারণাটার পরিবর্তন ঘটিয়েছিল। তিনি জ্যামিতিক উপায়ে কিন্তু প্রমাণ করেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কারণ সূর্য স্থির। আর এছাড়াও যে পৃথিবীর আকৃতি কিরকম হয়, চ্যাপ্টা না কি চ্যাপ্টা ধরো, সেইগুলো কিন্তু তাদের থেকে আমরা জেনেছি প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন বৈজ্ঞানিকদের থেকে। এছাড়াও বলা হয় যে চিকিৎসাবিদদের ক্ষেত্রে যদি বলা হয়, আমাদের ভারতীয়দের বলা হয় সুশ্রুত নামে ছিলেন একজন চিকিৎসাবিদ, যিনি কিনা সর্বপ্রথম শল্য চিকিৎসা করেছিলেন। আর বলা হয় যে তিনি প্রথম নাকি সার্জারি ব্যবস্থাটাকেও নিয়ে এসেছিলেন ভারতবর্ষে। আচ্ছা, এছাড়াও যখন তোমাদের আর্যভট্টের কথা বললাম, তো বলি আমাদের জ্যামিতিকে যেটা আছে যে 0 থেকে 9 সংখ্যার আবিষ্কার, এছাড়াও ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত আর জ্যামিতি কিন্তু সবার প্রথম আমাদের ভারতবর্ষে প্রচলন শুরু হয়েছিল। তো এখানে আমাদের অনেক গর্বিত হওয়ার ব্যাপার যে আমরা একজন ভারতীয়, আমাদের ভারতবর্ষে কিন্তু আমাদের ম্যাথামেটিক্স বা আমাদের অঙ্কের চ্যাপ্টার পুরোপুরি কিন্তু ভারতবর্ষ থেকে সবার প্রথম সূত্রপাত ঘটেছিল। আচ্ছা, এছাড়াও জানি ডক্টর প্রফুল্লচন্দ্র রায়ের
হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস নামক গ্রন্থ থেকে কিন্তু আমরা ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এছাড়াও আমরা জানি আচার্য জগদীশ চন্দ্র বসু নামও বিশেষভাবে ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য। এছাড়াও বিভিন্ন ধরনের আমাদের আশেপাশে বা আমাদের যদি আমরা বলি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বা এবং আরো নানান চিকিৎসাবিদ আছেন যাদের নাম কিন্তু বিশেষভাবে ইতিহাসের পাতায় তুলে ধরা হয়। আচ্ছা, এবার আসি নারীদের ইতিহাস। আজকালকার যুগে ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু সমান তালে এগিয়ে চলছে। শুধু আজকের বলে নয়, ইতিহাসের পাতাতেও কিন্তু আমরা দেখব অনেক ক্ষেত্রে মেয়েরাও কিন্তু এগিয়ে ছিল। শুধু চিকিৎসা ক্ষেত্রেও যদি আমরা বলি, চিকিৎসা ক্ষেত্রেও জানি যে আমরা মেয়েদের অনেকেরই ডাক্তারি করেছে প্রাচীন ভারতে। তার মধ্যে কাদম্বিনী গাঙ্গুলির নাম সবার প্রথম উল্লেখযোগ্য ছিল। এছাড়াও জানি অপলা, মৈত্রেয়ী, গার্গী এই সমস্ত প্রাচীন নারী ছিল যারা কিনা হিন্দু শাস্ত্র নিয়েও আলোচনা করেছিলেন এবং তারা যথেষ্ট মহিষী ছিল। তাই তারা হয়তো তাদের মধ্যে তখন বিদ্যাটাকে নিজেদের মধ্যে আনতে চেয়েছিল। কিন্তু এই নারীদের ইতিহাসে বলা হয় যে একটা সময় ছিল, বলা হতো যে নারীরা নাকি পড়াশোনা করতে পারে না, বা মেয়েদের জন্য হয়তো বিজ্ঞানটা নয়। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে সময়ের সাথে তাল মিলিয়ে কিন্তু সেই সমস্ত জিনিসগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়। এছাড়াও আমরা যদি জানি যে অনেকে মনে করতো যে নারীরা হয়তো শুধুমাত্র রান্না বান্না ঘরের কাজই করতে পারে, তারা যুদ্ধক্ষেত্রে মাঠে নামতে পারে। কিন্তু এই ধারণাগুলো ভুল। রানী লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়াডেদা এই সমস্ত কিন্তু নারীরা যুদ্ধক্ষেত্রে কিন্তু সমান পুরুষদের হয়েই কিন্তু লড়াই করে গেছে। তো আজকে আপাতত এটুকুনি থাক আমাদের ইতিহাসের ধারণা। তোমাদেরকে প্রথম দিকে কিছু বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়ে রাখলাম। এই চ্যাপ্টারের কিন্তু দ্বিতীয় অধ্যায় আমি পরের ক্লাসে তোমাদেরকে পড়াবো। তো আজকের মতো এটুকুনি। থ্যাংক ইউ।